আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ, সঙ্গে আমি রায়হান সাব্বির। আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে মহিলাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে সারা পশ্চিম বাংলায় যখন এসএফআই, ডিওয়াইএফআই জেলা স্তর, ব্লক স্তর, ইউনিট স্তরে মিছিল করছে, অবস্থান বিক্ষোভ করছে, ডিওয়াইএফআই, এসএফআই, ভরতপুর লোকাল কমিটি তার ব্যতিক্রম নয়। ডিওয়াইএফআই এবং এসএফআই ভরতপুর লোকাল কমিটি গোটা ভরতপুর মিছিল পরিক্রমা করে এবং শেষে পথসভা করে। আপনারা দেখছেন সেই মুহূর্তের ভিডিও। এই পথসভায় আমাদের প্রথমে বক্তব্য রাখবেন কমরেড রায়হান সাব্বির, নেতা রায়হান সাব্বির। কমরেড সভাপতি, এখানে উপস্থিত কমরেড এবং রাস্তার পথ চলতি মানুষ এবং যারা এখানে ওখানে দাঁড়িয়ে আছেন তাদের প্রত্যেককে আমার মতো আমরা মিছিল শেষ করেছি। আপনারা প্রত্যেকেই জানেন, এই সময়ের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন আরজিকর মেডিকেল কলেজ এবং হসপিটালে যে নির্যাতিত হয়েছেন যে মহিলা, সেই মহিলাকে কয়েকজন পুলিশ মিলে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তারই প্রতিবাদে আজকে আমাদের এই পথসভা এবং মিছিল। আমরা লক্ষ্য করছি কি বর্তমান সময়ে এই অত্যাচারী স্বৈরাচারী তৃণমূল কংগ্রেস আমাদের পশ্চিম বাংলায় ক্ষমতায় আসার পর থেকে লাগাতার মানুষ বিভিন্নভাবে বিচ্ছিন্ন হচ্ছেন, মানুষ মানুষের দ্বারা অত্যাচারিত হচ্ছেন, শোষিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন। এটা আপনারা কিন্তু উপলব্ধি করছেন। কিন্তু বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেস আমাদের এই পশ্চিম বাংলায় দুটো সম্প্রদায়ের মধ্যে হিন্দু মুসলমান জাতপাতের ভেদাভেদ করে দিয়ে ওরা এখানে ক্ষমতায় আছে। এখানে বিজেপি, তাই এই এলাকার সাধারণ মানুষ যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদেরকে বলবো, এদের এই নাটক আপনারা নিশ্চয় বুঝতে পারছেন, আর কবে আপনারা বুঝবেন? সময় হয়ে এসেছে। আজকে পশ্চিম বাংলা তথা আমাদের ভারতবর্ষের বাইরে বেশ কয়েকটি দেশে মানুষ কিন্তু জনজাগরণ তৈরি করেছে। তাই আমরা বলবো, পশ্চিম বাংলায় একটা জনজাগরণ তৈরি করুন, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা ঐক্য গড়ে তুলুন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। লাল সালাম কমরেড রায়হান সাব্বিরকে। এরপর আমাদের এখানে সংক্ষিপ্ত বক্তব্য দেবে এসএফআই সম্পাদক রেজাল মোল্লা। আচ্ছা, কমরেড সভাপতি, এখানে উপস্থিত আমাদের কমরেড পথচলতি মানুষ, দোকানদার, ভাই বন্ধু, টোটো চালক, অটো চালক, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে তাদের প্রত্যেককেই আমার এবং এসএফআই লোকাল কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং লাল সালাম জানাচ্ছি। আচ্ছা কমরেড, আপনারা সবাই বলতে পারেন, মনে হতেই পারে যে আজকে আমাদের এই চেঁচামেচি মিছিল কিসের জন্য। আপনারা সবাই ইতিমধ্যে উপলব্ধি করেছেন, কলকাতায় একটি মহিলা ডাক্তারকে তার নিজস্ব সেমিনার রুমে অন ডিউটি অবস্থায় তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। কিন্তু সেই খুনের প্রতিবাদে আমরা যেটা দেখতে পাচ্ছি, পুলিশ অ্যারেস্ট করলো কাকে? একজন সিভিক ভলেন্টিয়ারকে। কিন্তু আমাদের মনে এই প্রশ্নটা আসছে যে ওই সিভিক ভলেন্টিয়ার ওই অবস্থায় ওই রাত্রি 3টের পরে ওই সেমিনার রুমে পৌঁছালো কি করে? আপনারা সকলেই জানেন, আমাদের কাছের মেডিকেল কলেজ বহরমপুর মেডিকেল কলেজ হসপিটাল, যদি একজন রুগী ভর্তি থাকে আর যদি আপনি ভুল করে আপনার গেট পাসটি ফেলে আসেন, তা ওই রুগীদের কাছে পৌঁছাতে গেলে কম করে 100 বার গলা ধাক্কা আর অনেকবার কথা শুনতে হয়, তারপর আপনি ওই রুগীটার কাছে পৌঁছাতে পারেন। লাস্ট পর্যন্ত হয়তো অনেক রিকোয়েস্ট করার পর আপনাকে ঢুকতে দেয়, কিন্তু অনেক কিছু পরে তারপর আপনাকে সেটা ঢুকতে দেয়। এখন আমাদের প্রশ্ন যে তাহলে এই দোষীদের পেছনে আসলে কে, কি হয়েছিল দোষীদের পেছনে? আপনারা জানেন, ওই মেয়েটি বয়স মাত্র 30 থেকে 31 বছর বয়স। তার শরীরে তার নিজস্ব জামা কাপড় বলতে ওই ঘটনার পর 1 ইঞ্চিও ছিল না, এবং মেয়েটির হাত পা পুরো অ্যাঙ্গেল অবস্থায় ছিল। এখন আমাদের প্রশ্ন, ওই মেয়েটির শরীরে একাধিক জায়গায়, গলাতে বলেন, কপালে, ঠোঁটে, একাধিক জায়গায় কামড়ের চিহ্ন ছিল এবং গোটা শরীর ক্ষতবিক্ষত অবস্থায়, চোখ দিয়ে রক্ত অব্দি পড়ছিল মেয়েটা।
কিন্তু সেই অবস্থাতে যখন পুলিশ বা হসপিটাল কর্তৃপক্ষ মেয়েটাকে দেখলো, প্রথমে তাকে দেখে তার বাড়িতে ফোন করে জানালো যে আপনার মেয়ে সুসাইড করেছে। আমি জানতে চাইছি ভরতপুরের জনসাধারণের কাছে, এরকম অবস্থায় একটি মেয়েটিকে দেখার পর একটি বাচ্চা ছেলেরও মনে হয় না যে মেয়েটি সুসাইড করেছে। এর পেছনে আসল মাথা কে? এর উত্তর মুখ্যমন্ত্রীকে দিতে হবে, স্বাস্থ্যমন্ত্রীকে দিতে হবে। এই প্রশ্ন আমাদের থাকলো। তারপরে যে প্রশ্ন আমাদের আছে, যে হসপিটালে মেয়েটি মানে মারা গেল, তাকে ওই হসপিটালে মেরে ফেলা হলো, ওই হসপিটালে কেন পোস্টমর্টম করা হলো? আর কলকাতার বুকে কোনো ছিল না হসপিটাল? এনআরএস ছিল, এসএসকেএম ছিল, ওই হসপিটাল গুলোতে না গিয়ে ওই হসপিটালে কেন তাকে পোস্টমর্টম করা হলো? আসলে কি কারণে এত কিছু করছেন, কিসের জন্য? তারপর যে কথাটি বলবো, মেয়েটির মা বাবা তার মেয়েটির মুখটা এক বিন্দু দেখবে বলে কাতরাচ্ছিল হসপিটালের ভিতরে, এবং সেই মেয়েটির কাছে পৌঁছাবে বলে মেয়েটির লাশটি নেবে বলে যখন ওখানে দাঁড়িয়েছিল, পুলিশ কাউকে কিছু না বলে পোস্টমর্টম করিয়ে সেই লাশটিকে তার বাড়ি নিয়ে চলে গেল। কিন্তু তার মা বাবা কিছু জানতে পারলো না। কেন জানতে পারবে না? কি কারণে আপনি নিয়ে যাবেন? আপনি তো বাড়ি গিয়ে দেখলেন তার বাড়িতে তালা মারা, মেয়েটির মা বাবা বাড়িতে নেই, তাহলে লাশটিকে নিয়ে যাওয়ার কারণ কি ওখানে? সেই উত্তর আপনার কাছে আছে? আমার মনে হয় যেন উত্তর আপনাদের কাছে নাই। তারপরে যে কথাটা বলবো আপনাদেরকে, আরজিকর হসপিটালের যিনি প্রিন্সিপাল ছিলেন, নাম সঞ্জীব ঘোষ নাকি নাম, যেই সঞ্জীব ঘোষ, ওই যার বিরুদ্ধে আগে একাধিকবার অভিযোগ এসছে ছাত্রছাত্রীদের কাছ থেকে, অনেক রকমের অভিযোগ, কিন্তু সেই অভিযোগ থাকার সত্ত্বেও এবং বর্তমানে যে ঘটনা ঘটলো সেই ঘটনার পরেও ওই প্রিন্সিপালের বিরুদ্ধে একাধিক অভিযোগ, কিন্তু সেই অভিযোগের পরেও ওই প্রিন্সিপাল যখন মানে তীব্র আক্রমণের পর নিজে থেকে রিজাইন করলো, রিজাইন করার পরে ওই প্রিন্সিপালকে আবার মানে ন্যাশনাল মেডিকেল কলেজের মতো একটা হসপিটালে তাকে প্রিন্সিপাল করে পাঠানো হলো। কি জন্য পাঠাবে? তার আসল কারণ কি? এখন আমরা সোশ্যাল মিডিয়ায় শুনতে পাচ্ছি 2021 সালের বিধানসভা ভোটে নাকি মানে মমতা ব্যানার্জির সুস্থ পায়ে ব্যান্ডেজটা উনি করেছিলেন, তার জন্য হয়তো ওনার উপরে অত তৎপর। তারপর একের পর আপনারা দেখতে পাচ্ছেন প্রমাণ লোপাটের ঘটনা। যেই সেমিনার রুমে মেয়েটিকে খুন করা হলো, সেই সেমিনার রুমের পাশের হলটিকে ভেঙে ফেলা হলো।